গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স হাতে খড়ি। আজকে আমরা ক্লাস 10 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন ভালো আসে, ঠিক আছে? এখান থেকে অনেক প্রশ্ন আসে। এই চ্যাপ্টার শুরু করব, চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। চলতড়িৎ চ্যাপ্টারটা আসলে একটু বড় চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারটা ওই জন্য বেশ কয়েকটা পার্টে শেষ করব। দেখো, আজকে ফার্স্ট পার্টটাতে আমি তোমাদেরকে পড়াবো তড়িৎ আধান কি। তড়িৎ আধান কি, তড়িৎ আধানের প্রকারভেদ কি কি, অর্থাৎ তড়িৎ আধান কত রকমের হয়, তড়িৎ আধানের একক কি, তড়িৎ আধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এবং দুটি আধানের মধ্যে বল কিভাবে কাজ করে, এবং সবশেষে কুলম্বের সূত্র। আমি এই চ্যাপ্টারটা একেবারে বেসিক থেকে শুরু করব, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে তোমরা কিছু জানো না, একেবারে প্রথম থেকে, যে আগে তড়িৎ আধান সম্পর্কে কিছুই জানো না সেও আশা করি বুঝতে পারবে। তো এই ভিডিওটা খুব যত্ন সহকারে শুনবে, ঠিক আছে? আমরা কি জানি যে কোনো পদার্থই হচ্ছে তার নিজস্ব অণু বা পরমাণু নিয়ে তৈরি, ঠিক আছে? আমি দুটি পদার্থের কথা চিন্তা করলাম, একটা হচ্ছে এ পদার্থ এবং একটা হচ্ছে বি পদার্থ। ওকে, এ পদার্থ তার মানে এ পদার্থ তার নিজস্ব পরমাণু নিয়ে তৈরি, এটা এ পদার্থের একটা পরমাণু এবং এটা হচ্ছে বি পদার্থের একটা পরমাণু। ওকে, তো এ পদার্থের পরমাণু, তাহলে এর কেন্দ্রে কে আছে? নিউক্লিয়াস, এবং বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে, ঠিক আছে? একই রকম ভাবে বি পদার্থের ক্ষেত্রেও কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে কে কে? প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে? এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে। যে কোনো পরমাণুর মধ্যে তিন রকম কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাই না? আমি কয়েকটা ইলেকট্রনের কথা ধরছি, ধরলাম এর বাইরের কক্ষে 6টি ইলেকট্রন আছে এবং এর বাইরের কক্ষে আমি ধরলাম 4টি ইলেকট্রন আছে। ওকে, তো স্বাভাবিক অবস্থায় আমরা জানি কোনো পরমাণুর কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে তার বাইরের কক্ষপথগুলিতে মোট ততগুলি ইলেকট্রন থাকে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কিসের পার্থক্য? এর এমন একটা বিশেষ ধর্ম আছে যে ধর্মটা ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ এবং প্রোটনের ক্ষেত্রে পজিটিভ, কিন্তু পরিমাণটা সমান, তাই না? এটা কি বলা হয়? আধান। একটা ইলেকট্রনের আধান হচ্ছে -1 করে এবং একটা প্রোটনের আধান হচ্ছে +1 করে, তাই না? প্রোটনের আধান হচ্ছে +1 করে। তাহলে যদি এই পরমাণুটার বাইরের কক্ষে আমি ধরলাম অল টোটাল একটাই কক্ষপথ, আমি এক্সাম্পলের জন্য ধরছি, ঠিক আছে? যদিও গঠনটা এরকম হয় না, আরও বিভিন্ন রকম হয়, আমি জাস্ট একটা উদাহরণের জন্য ধরছি যে এর টোটাল 6টা ইলেকট্রন আছে। ওকে, তো 6টা যদি ইলেকট্রন থাকে, যদিও প্রথম কক্ষপথে 2টো থাকে, তারপরে থাকে এর প্রথম কক্ষপথে 2টো, তারপরে এটা, তো আমি এটা ধরে নিচ্ছি যে একেবারে টোটাল 6টাই আছে, ঠিক আছে? তো 6টা যদি থাকে, তাহলে এখানে তুমি ধরে নিতে পারো বোঝার সুবিধার জন্য যে এখানে 2টো আছে আর বাইরের কক্ষে 6টা আছে, এবং এরও 2টো আছে, বাইরের কক্ষে 4টে আছে। ওকে, তাহলে এর টোটাল এখানে 2 + 6 মানে টোটাল 8টা আছে। তাহলে 8টা যদি ইলেকট্রন থাকে, এর কেন্দ্রে 8টাই প্রোটন থাকবে, বোঝা গেছে? তাহলে প্রোটনের জন্য এর আধান হয়ে যাবে +8 এবং ইলেকট্রনের জন্য এর আধান হয়ে যাবে -1, একটা ইলেকট্রনের -1 করে। 8টা ইলেকট্রন আছে, তাহলে কত হবে? -1 × 8 মানে এটা হবে -8। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনের জন্য চার্জ, এটা প্রোটনের জন্য চার্জ। তাহলে এর মোট চার্জ কত? এর মোট আধান +8 - 8 মানে 0, তাই তো? তাহলে এর টোটাল, যদিও এর মধ্যে আধানযুক্ত কণা আছে, ইলেকট্রনও আছে, প্রোটন আছে, বোথ চার্জযুক্ত কণা, কিন্তু তবুও স্বাভাবিক অবস্থায় নিস্তড়িত আছে, মানে মোট আধান 0 আছে। ওকে, একই রকম ভাবে এরও টোটাল কটা ইলেকট্রন আছে? টোটাল 6টা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রনের আধান হচ্ছে -6 করে, তাহলে স্বাভাবিক অবস্থাতে এর প্রোটন কটা থাকবে? প্রোটনও 6টাই থাকবে। তাহলে একটা প্রোটনের জন্য চার্জ হচ্ছে +1 করে, 6টা প্রোটনের জন্য চার্জ কত? +6, তাহলে এরও মোট আধান 0, বোঝা গেছে? এরপরে ব্যাপারটা হলো যে স্বাভাবিক অবস্থায় দুজনের মধ্যেই চার্জযুক্ত কণা থাকা সত্ত্বেও যেহেতু ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান, তাই দুটি পরমাণুই নিস্তড়িত অবস্থায় থাকে। এরপরে এই দুটি পরমাণুকে পরস্পরের সাথে ঘষে দেওয়া হলো, এর সাথে একে ঘষে দেওয়া হলো, ঠিক আছে? তো কি হবে?
দেখো এই ইলেকট্রন, বাইরের কক্ষের ইলেকট্রনগুলোর প্রতি এই বি নিউক্লিয়াসের যে পরিমাণ আকর্ষণ বল, এ নিউক্লিয়াসেরও একই পরিমাণ আকর্ষণ বল হবে তার তো কোনো কথা নেই। কারোর আকর্ষণ বল কম, কারোর আকর্ষণ বল বেশি হতেই পারে। ওকে, তো যখন দুটিকে ঘষা হবে তখন কারোর থেকে একটা ইলেকট্রন ছিঁড়ে আর একটাতে ঢুকে যাবে। বোঝা গেছে? তাহলে যদি এই এ পরমাণুটা আমি ধরলাম এর ইলেকট্রন, বাইরের কক্ষের একটি ইলেকট্রন, এটা হচ্ছে মোর লুজলি বাউন্ড। ওকে, আকর্ষণ বল বি এর তুলনায় কম, তাহলে এই ইলেকট্রনটি ছিঁড়ে বেরিয়ে যাবে, তাহলে এই ইলেকট্রনটি ছিঁড়ে বেরিয়ে এখানে গিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে একটার সাথে একটাকে যখন ঘষা হবে তখন একটা থেকে ইলেকট্রন ছিঁড়ে বেরোবে আর একটাতে গিয়ে ঢুকবে। এত দূর পরিষ্কার হয়েছে? এরপরে দেখো, তাহলে আগে এর মধ্যে টোটাল 8টা ইলেকট্রন ছিল, এখন একটা ইলেকট্রন চলে গেল, তাহলে এখানে কটা ইলেকট্রন থাকলো? 7টা ইলেকট্রন। কিন্তু প্রোটন সংখ্যার কি কোনো পরিবর্তন হয়েছে? প্রোটন সংখ্যার দেখো কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রোটনের জন্য এর আধান +8ই থাকলো, কিন্তু ইলেকট্রন যেহেতু 7 হয়ে গেছে তাই ইলেকট্রনের জন্য আধান হয়ে গেল -7। তাহলে এখন এর আধান হয়ে গেল কত? +8 - 7 মানে +1। বোঝা গেছে? আগে ছিল 0, ঘষার জন্য এখন +1 হয়ে গেল। তখন বলবো এই পরমাণুটা আধানগ্রস্ত হয়ে গেল বা তড়িৎগ্রস্ত হয়ে গেল। বোঝা গেছে? এর ক্ষেত্রে বি এর কথা যদি চিন্তা করা হয় তাহলে বি এর আগে ছিল 6টি প্রোটন 6টি ইলেকট্রন, কিন্তু এখন হয়ে গেছে 7টি ইলেকট্রন। ওকে, তাহলে 7টি ইলেকট্রন, কিন্তু প্রোটন সংখ্যার কি কোনো পরিবর্তন হয়েছে? প্রোটন কি ঢুকেছে বা বেরিয়েছে, এরকম কিছু হয়েছে? নিশ্চয় প্রোটন কোথাও ঢোকেনি বা বেরোয়নি, তাহলে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়েছে। তাহলে প্রোটন সংখ্যার জন্য এর আধান +6ই থাকলো, কিন্তু ইলেকট্রন সংখ্যার জন্য যেহেতু 7টা হয়ে গেছে, একটা ইলেকট্রনের জন্য -1, তাই 7টি ইলেকট্রনের জন্য এর আধান হয়ে গেল -7। তাহলে এর এখন আধান হয়ে গেল -1। তাহলে বোঝা গেছে যেটা আগে মোট আধান 0 ছিল এখন হয়ে গেল -1। ক্লিয়ার? তাহলে যারা আগে নিস্তড়িত ছিল এখন রাব করার জন্য বা ঘর্ষণ করার জন্য এরা দুজনেই আধানগ্রস্ত হয়ে পড়েছে, দুজনের মধ্যে আধানের উৎপত্তি হয়েছে। এখন এই অবস্থায় এই দুটি পরমাণু পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, যেহেতু পরে বলছি সমাধান বিপরীত আধান, তাহলে এখন আধানগ্রস্ত হয়ে পড়ার দরুন এরা পরস্পরকে এখন আকর্ষণ করবে। তাহলে বোঝা গেছে তড়িৎ আধান কি, তড়িৎ আধান কিভাবে উৎপত্তি হয়। ওকে, এইভাবে যে আধান তৈরি হয় সেটা হচ্ছে স্থির তড়িৎ বলা হয়, কারণ যে জায়গায় তৈরি হয় সেখানেই আবদ্ধ থাকে, তাই এটাকে বলা হয় স্থির তড়িৎ। ওকে, তাহলে আধান, তড়িৎ আধান কি বোঝা গেল? তাহলে তড়িৎ আধান কত রকম পেলাম? এক প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। তাহলে তড়িৎ আধান হলো 2 প্রকার, একটাকে বলা হয় ধনাত্মক আধান বা প্লাস আধান এবং একটি হলো ঋণাত্মক আধান, নেগেটিভ আধান। ওকে, এই কথাগুলোই দেখো এখানে লেখা আছে। তড়িৎ আধান কি? তড়িৎ আধান হলো কোনো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যার কারণে বস্তুটি অন্য আধানযুক্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। ওকে, একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। দেখবে শুকনো চুলে যদি চিরুনিকে ঘষা হয় তাহলে সেই চিরুনিটাকে ঘষার পর ছোট ছোট কাগজের টুকরোর কাছে তাকে নিয়ে আসবে, দেবে কাগজের টুকরোগুলো ওর দ্বারা আকর্ষিত হচ্ছে। এগুলো কাগজের টুকরোই কেন? হ্যাঁ, কারণ কাগজটা একটু খুব হালকা পাতলা, তো ওর আকর্ষণটা বেশি বোঝা যাবে, তাই আমি কাগজের টুকরোর কথা বলছি। ওকে, তো আকর্ষণ করছে, তার মানে কি এই যে ঘর্ষণের জন্য কি হয়েছে, চুলের সঙ্গে চিরুনির ঘর্ষণের জন্য ওই চিরুনিটা এখন আধানগ্রস্ত হয়ে পড়েছিল। আগে তো আকর্ষণ করছিল না, তার মানে আগে ওর মধ্যে কোনো আধান ছিল না, ঠিক আছে, তড়িৎগ্রস্ত ছিল না, কিন্তু এখন ঘর্ষণের জন্য ওর মধ্যে তড়িতের উৎপত্তি হয়েছে, যার জন্য সেটি অন্য বস্তুকে আকর্ষণ করছে। ক্লিয়ার? তাহলে তড়িৎ আধান হলো কোনো বস্তুর এমন একটি ধর্ম যার কারণে বস্তুটি অন্য আধানযুক্ত কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করে। পরিষ্কার? আধানের প্রকারভেদ, তাহলে কয় রকম আধান আমরা পেলাম? আধান পেলাম আমরা 2 রকম, একটাকে বলা হচ্ছে ধনাত্মক আধান এবং একটাকে বলা হচ্ছে ঋণাত্মক আধান, তাই না? প্রোটনের আধান ধনাত্মক, ইলেকট্রনের আধান ঋণাত্মক, আর নিউট্রন তো জানো নিউট্রনের কোনো আধান নেই। ওকে, আর একটা কি ধর্ম হচ্ছে যে এই যে ধনাত্মক আর ঋণাত্মক আধান, এই আধানগুলোর আবার যে বিশেষ ধর্ম হচ্ছে দুটি সমজাতীয় আধান কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। মানে দুটি সমজাতীয় আধানকে, দুটোই প্লাস আধানকে নিয়ে চলে এলাম, দুটোই প্লাস, একটাকে +10 একটাকে +12 নিয়ে এসেছি।
ঠিক আছে, তাহলে কিন্তু এরা একে অপরের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু দুটি বিপরীত আধান, একটা +10 একটা -12, ওরা কিন্তু একে অপরের কাছে আসতে চেষ্টা করবে। তাহলে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। পরিষ্কার? তাহলে এই যে আধান বললাম 2 রকম আধান আছে ইত্যাদি ইত্যাদি, তাহলে এর একক কি? আধানের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম্ব, বোঝা গেছে? কুলম্ব সি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল সি দিয়ে, এবং সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। ওকে, এই যে আধান, এই আধানের আবার যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কি কি? ফার্স্ট, আধান কিন্তু যে কোনো মানের হতে পারে না, মানে একটা কোনো একটা বস্তুর আধান যে কোনো মানেরই হতে পারে না। সিম্পল একটা এক্সাম্পল, মানে এখান থেকে ধরতে পারবে যে তোমার যে এক্সাম্পলটা দিলাম সেখান থেকেই, যে একটা আধান তৈরি হচ্ছে কিভাবে, কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রন ছিঁড়ে বেরোচ্ছে বা ঢুকছে, তাই সেখানে আধান উৎপত্তি হচ্ছে, তাই তো? এরকম কি হওয়া সম্ভব যে 1.5খানা ইলেকট্রন ছিঁড়ে বেরিয়ে গেল বা 3.5টে ইলেকট্রন ছিঁড়ে বেরিয়ে গেল? এটা তো হতে পারে না, তাই না? একটা ইলেকট্রন বেরোবে বা 2টো ইলেকট্রন বেরোবে, 3টে ইলেকট্রন বেরোবে, বলে 2টো ইলেকট্রন বেরোলো আর একটা ইলেকট্রন একটু ভেঙে বেরিয়ে গেল, এরকম তো হতে পারে না। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রন যখন যদি বেরিয়ে যায়, যেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, সে কত আধান পাবে? সে +1, মানে +1 আধান পাবে। +1 মানে কি? একটা ইলেকট্রনের আধান। ওকে, 1 মানে মানটা 1 নয়, আমি বলতে চাইছি ওখানে একটা ইলেকট্রনের আধান আছে। ওকে, তাহলে একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19, তাহলে +1.6 × 10⁻⁻19 কুলম্ব আধান পাবে। যদি 2টো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে একটা ইলেকট্রনের জন্য পাই ও +1.6 × 10⁻⁻19, তাহলে 2টো যদি বেরিয়ে যায় তাহলে কত পাবে? +2 × 1.6 × 10⁻⁻19, বোঝা গেছে? তাই এইরকম তো হতে পারে না যে 2.5 × 1.6 × 10⁻⁻19, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তাহলে কোনো একটা আধানের বস্তুর আধানের পরিমাণ ইলেকট্রনের যা আধান তার পূর্ণ সংখ্যার সরল গুণিতক। কারণ কি? হয় 2টো ইলেকট্রনের আধানের সমান বা 3টে ইলেকট্রনের, যদি ইলেকট্রন অ্যাড হয়েছে তাহলে -1.6, কারণ ইলেকট্রন তো নেগেটিভ, বোঝা গেছে? তাহলে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। যদি 3টে হয় তাহলে 3 ইন্টু আগে একটা মাইনাস, তাহলে 3 × 10⁻1.6 × 10⁻⁻19 এরকম হতে থাকবে। পরিষ্কার হচ্ছে ব্যাপারটা? এই ধর্মটাকে বলা হয় আধানের কোয়ান্টাইজেশন। এই ধর্মটাকে বলা হয় আধানের কোয়ান্টাইজেশন। তাহলে আধান ইচ্ছা মতো যে কোনো মানের হতে পারে না। আধানের যে ক্ষুদ্রতম পরিমাণ সেটা হলো ইলেকট্রনের আধানের মানের সমান, যার মান কত? 1.6 × 10⁻⁻19, বোঝা গেছে? এটি হচ্ছে একটি ইলেকট্রনের আধান। তাহলে কোনো বস্তুর মোট আধান কত হবে? N-E, N হচ্ছে কত? ইলেকট্রনের সংখ্যা। N সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে N × 1.6 × 10⁻⁻19 কুলম্ব। N সংখ্যক ইলেকট্রন ঢুকেছে, তাহলে -N × 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, এ হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। ব্যাপারটা পরিষ্কার হয়েছে? ওকে, এরপরে আরেকটা কি বৈশিষ্ট্য? যে আধানের সংরক্ষণ সূত্র। ওই যে বললাম যে একটা ইলেকট্রন একটা থেকে বেরিয়ে আর একটাতে ঢুকছে, তাই তো? তাহলে আধান সৃষ্টি হচ্ছে না, মানে ইলেকট্রনটা এ থেকে বিতে যে যাচ্ছে এর মধ্যেও ছিল, মানে নতুন করে যে বিতে তৈরি হচ্ছে না, একটা থেকে বেরিয়ে একটাতে ঢুকে যাচ্ছে। তার মানে কি? মোট পরিমাণটা কিন্তু দেখো, ইলেকট্রন সংখ্যার কি এখানে কোনো পরিবর্তন হয়েছে? ইলেকট্রন সংখ্যা 2টো A + B এর ইলেকট্রন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। শুধু হয়েছে কি? ইলেকট্রন একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থান পরিবর্তন হয়েছে। এটি হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র, যে মোট আধানের পরিমাণ ধ্রুবক থাকে, আধানের সৃষ্টি বা ধ্বংস কখনো হয় না। তাহলে এটা আমরা বুঝলাম যে দুটি আধানের মধ্যে তো যদি সমজাতীয় হয় পরস্পরকে বিকর্ষণ করবে, যদি বিপরীত জাতীয় হয় পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ বা বিকর্ষণ করবে সে তো ঠিক আছে, কিন্তু কতটা বলের দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটা জানা যায় কুলম্বের সূত্র থেকে, বোঝা গেছে? তাহলে কুলম্বের সূত্রতে বলা হয়েছে যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমাদেরকে বোঝাবো। স্থির অবস্থায় থাকা দুটি বিন্দু আধান, মানে হচ্ছে বিন্দু আধান কাকে বলে? যদি আধান মানে কি? আধান তো কোনো একটা বস্তুর মধ্যে থাকবে, তাই না? যে এমন দুটি বস্তু, যে বস্তুগুলোর মধ্যবর্তী দূরত্বটা তাদের সাইজের তুলনায় অনেকটা বেশি, তখনই তাদেরকে বিন্দু আধান বলা যাবে।
বোঝা গেছে? তাহলে দুটি স্থির বিন্দু তড়িতাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? তাহলে আধান দুটির পরিমাণ মানে ধরো এখানে রাখা আছে 2 আর এখানে রাখা আছে 5, তাহলে এক্ষেত্রে গুণফল কত? 2 × 5 মানে 10। সেক্ষেত্রে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, আর এখানে রাখা আছে 5 আর এখানে রাখা আছে 6, গুণফল হচ্ছে কত? 5 × 6 মানে 30। সেক্ষেত্রে বেশি আকর্ষণ বল কাজ করবে বা বিকর্ষণ বল কাজ করবে। বোঝা গেছে? তাহলে আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক, এর গুণফলটা কত বেশি সেক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও তত বেশি হবে। আর কি? তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তার বর্গ ব্যস্তানুপাতিক, তার মানে আর এর মানটা যত কমবে, মানে আধান দুটি যত কাছাকাছি থাকবে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও তত বেশি হবে। সেটাই তো স্বাভাবিক, কাছে থাকবে তাই সেখানে তো বেশি আকর্ষণ বা বিকর্ষণ বলই কাজ করবে, তাই না? তো এটাই হচ্ছে কুলম্বের সূত্র। আর কি? এই দুটি আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা এই যে এদের সংযোজক সরলরেখা, এই সরলরেখা বরাবর কাজ করবে। মানে যে কোনো পথে এই দিকে আঁকামাকা কোনো পথ বরাবর কাজ করে না, ঠিক আছে? এদের সংযোগী সরলরেখা বরাবর কাজ করে। আর কি? এদের মধ্যে কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই বলের মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যদি বায়ু থাকে একরকম আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো জল মাধ্যম থাকে সেক্ষেত্রে অন্য আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। তো এটি হচ্ছে কুলম্বের সূত্র। পরিষ্কার? তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি হবে দেখো। তাহলে কি বলা হয়েছে যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল এফ আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক Q1 Q2 যখন আর কনস্ট্যান্ট, যখন আর ধ্রুবক। বোঝা গেছে? এবং এফ সমানুপাতিক 1/r² দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন Q1 Q2 ধ্রুবক। বোঝা গেছে? এই সমানুপাতিক চিহ্নগুলোকে যদি আমি একসঙ্গে লিখতে চাই একটা সমান দিয়ে লিখতে হয়। বোঝা গেছে? সেই সমানটা এসআই পদ্ধতির ক্ষেত্রে হয় 1/4πε। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল 1/4πε। এটা কিন্তু এসআই পদ্ধতির ক্ষেত্রে Q1 Q2 /r², যেখানে এই যে ইপসিলন এটা হচ্ছে ওই তড়িৎ আধানগুলো যে মাধ্যমে আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটাকে কি বলা হয়? তড়িৎ ভেদ্যতা। বোঝা গেছে? তড়িৎ ভেদ্যতা। যদি আধান দুটি শূন্য স্থান বা বায়ু মাধ্যমে থাকে তখন এটাকে আমরা লিখি এপসিলন নট, 1/4πε। ওকে, 1/4πε। তখন এটা অন্য কোনো মাধ্যম থাকলে ইপসিলন, যদি বায়ু মাধ্যম থাকে তাহলে ইপসিলন নট Q1 Q2 /r²। তাহলে যেখানে ইপসিলন নট হলো শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা, ইপসিলন নটের মান হলো 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার মাইনাস। ওকে, তাহলে এই হচ্ছে ইপসিলন নটের মান। 1/4πε, 1/4πε নটের মান হয় 9 × 10⁻9। বোঝা গেছে? এর মান হয়ে যায় এত নিউটন মিটার স্কয়ার। ওকে, তো এই হচ্ছে 1/4πε মান। সবসময় কিন্তু ফর্মুলাটা তোমাদের অনেক কাজে লাগবে। তো এটাতে গেল এসআই পদ্ধতির ক্ষেত্রে। যদি আধান দুটি সিজিএস পদ্ধতিতে দেওয়া থাকে তখন আমি কি করব? তখন কিন্তু আর এই ফর্মুলাটা বসাবো না, তখন আমি বসাবো এফ সমান 1/k Q1 Q2 /r², যেখানে কে বলা হয় ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ক্লিয়ার? এই যদি শূন্যস্থান বা বায়ু মাধ্যমে থাকে তাহলে সেই কে এর মানটাকে বলে দিই আমরা 1। বোঝা গেছে? বা শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ সমান, যেহেতু মানটা 1 তাহলে Q1 Q2 /r²। এই দুটি সূত্র হচ্ছে বারবার ব্যবহার করে আমরা
এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো দেবে তার সমাধান করব। বুঝতে পেরেছো? এই হচ্ছে কুলম্বের সূত্রে সিজিএস এবং এসআই পদ্ধতিতে রূপ। তাহলে যদি আমি এসআই পদ্ধতিতে এফ এর মান কি দাঁড়ালো, যদি শূন্যস্থানে থাকে এফ সমান 9 × 10⁻9 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে বলো তো যে 1 কুলম আধান কাকে বলবো? মানে Q1 সমান Q2 = 1 কখন হবে? যখন R = 1 হবে তখন F = 9 × 10⁻9 হবে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলতে পারি যে এটাকে আমি যেহেতু 1 কুলম জানতে চাইছি, তাহলে দুটোকে আমাকে সেম, দুটোই তো আধান, দুটোকেই এক ধরতে হবে, তবেই আমি 1 কুলম আধানের মান জানতে পারবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যখন তাদেরকে R = 1 এবং হলে F = 9 × 10⁻9, মানে একক দূরত্বে রাখলে যে তাদের মধ্যে এত বল কাজ করে, তখনই বলবো সেই আধানগুলো হচ্ছে 1 কুলম। তাহলে 1 কুলমের সংজ্ঞা কি? দুটি সমজাতীয় ও সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে পরস্পর থেকে R = 1 মানে 1 মিটার দূরে রাখলে যদি তাদের মধ্যে কত বল কাজ করছে? 9 × 10⁻9, যেহেতু এসআই পদ্ধতি হলে নিউটন, 9 × 10⁻9 নিউটন বিকর্ষণ বল কাজ করে, তবে প্রতিটি আধানকে 1 কুলম বলে। বিকর্ষণ বল কেন বললাম বুঝতে পারলে? কারণ একই আধান ধরেছি, এর সমপরিমাণ সমজাতীয়, তাহলে সমপরিমাণ সমজাতীয় হলে তো বিকর্ষণ বলই কাজ করবে, তাহলে তাকে বলা হয় 1 কুলম আধান। ক্লিয়ার? এটাকেই যদি আমি সিজিএস পদ্ধতিতে বলতে চাই, তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? ইএসইউ বা স্ট্যাট কুলম। তাহলে ইএসইউ বা স্ট্যাট কুলম কাকে বলে? যে সিজিএস পদ্ধতিতে তো F = Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে Q1 = Q2 = 1 কখন হবে? যখন আর এর মানটা 1 হবে, আর আর এর মানটা যদি 1 হয় তাহলে এফ এর মানটা তো 1 হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে এটাকে আমরা ভাষা দিয়ে গুছিয়ে কিভাবে বলতে পারি? দুটি সমজাতীয় এবং সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ুতে পরস্পর থেকে R = 1 মানে 1 সেমি দূরে রাখলে যদি তাদের মধ্যে এক ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে প্রতিটি আধানকে বলা হয় 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম। ক্লিয়ার? বোঝা গেল? সিজিএস পদ্ধতিতে যেহেতু F = Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে এই দুটো 1 হলে, তাহলে এটাও যদি 1 হয় তাহলে এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এদের মধ্যে যখন এই দুটো 1 আর R = 1 করলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল কত হয়ে যাবে? 1 ডাইন। সিজিএস পদ্ধতিতে F এর একক কি? ডাইন, বলের একক ডাইন, তাহলে তাদের মধ্যে যদি 1 ডাইন বিকর্ষণ বল কাজ করে তাহলে প্রত্যেকটি আধানকে বলা হয় 1 ইএসইউ বা স্ট্যাট কুলম। বোঝা গেছে? ওকে, তাহলে এই হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র প্রয়োগ করে একটা গাণিতিক সমস্যার সমাধান করছি, তাহলে দেখো ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। কি লেখা আছে? +2 কুলম এবং +3 কুলম দুটি বিন্দু আধান বায়ুতে পরস্পর থেকে 2 মিটার দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত? প্রথমে বলো তো, দুটো সমজাতীয় আধান না বিপরীত জাতীয় আধান? সমজাতীয় আধান, তাই তো, দুটোই প্লাস, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে না বিকর্ষণ বল কাজ করবে? এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। ওকে, তাহলে এটা হলো +2 কুলম, এটা হলো +3 কুলম। পরস্পর থেকে কত দূরত্বে রাখা আছে? 2 মিটার। ক্রিয়াশীল বল কত? F সমান কত? 9 × 10⁹ Q1 Q2, তার মানে 2 × 3 বাই আর স্কোয়ার মানে 4, তাই তো? কেটে দাও, 2 2 যা 4, এটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 13.5 × 10⁹9 নিউটন। বোঝা গেছে? এই হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র থেকে এরকম ধরনেরই কোনো অঙ্ক দেবে বা আর একটু কিছু গাণিতিক সমস্যা আমি পরে আরও এগুলো সলভ করে দেব। এরপরে তোমাদেরকে আমি কিছু মনে করিয়ে দিই। ফার্স্ট, যে যখন তোমরা নিউমেরিক্যাল করবে তখন কি কি দেখো, প্রথমে যখন ডিস্টেন্সটা দেওয়া থাকবে না, এই যে দূরত্বটা দেওয়া থাকবে, এটা অবশ্যই স্কোয়ার করবে। অঙ্ক করতে গিয়ে তোমরা খালি ভুল করে এটাকে ডাইরেক্ট বসে দাও, দিয়ে অঙ্ক আসে না, ঠিক আছে? তো এটাকে অবশ্যই স্কোয়ার করবে এবং তার সঙ্গে মনে রাখবে যদি সবসময় কুলম্বে দিল না এদের চার্জের পরিমাণগুলো, তখন মাইক্রো কুলম দিল বা মিলি কুলম দিল, তো সেগুলোকে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো যেমন মাইক্রো কুলম আমরা কি জানি? 1 মাইক্রো কুলম সমান 10⁻⁻6 কুলম অ্যান্ড 1 মিলি কুলম সমান কত? 10⁻³ কুলম। ঠিক আছে, এটা দেখবে। আর কি আধানের সাইন দেখবে, বোঝা গেছে? প্লাস না মাইনাস, যদি
দুটো সমজাতীয় হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। কারণ এরকম প্রশ্ন দেয় যে এদের মধ্যে ক্রিয়াশীল বলের প্রকৃতি কি রূপ, তখন বলতে হবে এটা আকর্ষণ না বিকর্ষণ বল। যদি একটা প্লাস একটা মাইনাস হয় তখন তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। বোঝা গেছে? যদি এদের মধ্যে দেখো দূরত্বটা যদি ডাবল করে দেওয়া হয়, ঠিক আছে, যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, যেহেতু আর স্কোয়ার তার নিচে 2টা, আগে বল ছিল এফ, এখন দূরত্বটাকে ডাবল করে দেওয়া হলো, তাহলে এখন কি হয়ে যাবে, ডাবল করে দিলে তাহলে এটা 2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে বলটা এখন কত হয়ে যাবে, তাহলে 1-এর 4 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসগুলো সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এতটাই। পরের ক্লাসে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ততক্ষণ ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ।